প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমরা জানো আজকে নিয়ে এই মূলধন বাজেটিং এর উপরে আজকে এটা হচ্ছে আমার সপ্তম লেকচার। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। আমি আজকে আছি একটা প্রকৃতির মাঝে, প্রকৃতি একটা ছবি নিয়েছি জাস্ট। প্রকৃতি অনেক ভালো লাগে তাই। তো আশা করি যারা বিবিএ অনার্সে আছো, স্যার ক্লেভার মানে তুমি পরিশ্রমী হও, সাফল্য পাবে। ক্যাপিটাল বাজেটিং এর উপর সপ্তম লেকচার। যারা বিবিএ তে অনার্সে আছো, ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফিনান্স, তাদের জন্য হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স। এটা অলরেডি যারা আইসিএমএ সিএ তে আছে, বিভিন্ন প্রফেশনাল ডিগ্রিতে বা কোর্সে আছে, তাদের জন্য কাজে লাগবে। ইভেন যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে পরীক্ষার্থী এবং ফার্স্ট ইয়ার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, তাদের বই বইয়ের নাম প্রথম পত্রে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, দ্বিতীয় সাবজেক্ট যেটা সেটা থিওরিটিক্যাল প্রবলেম। তো যারা এইচএসসি তে আছে তাদের চ্যাপ্টার 8 এ ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে আছে। যারা বাংলা ভার্সনে পড়ো তারা বাংলায় লিখবে, যারা ইংলিশ ভার্সনে পড়ো তারা ইংরেজিতে লিখবে, পার্থক্য এতটুকুই। তো বিগত ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি আজকে সেই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। কিওয়ার্ড বলছিলাম এনসিও, দ্যাট মিনস নিট ক্যাশ আউটলে, এটা হচ্ছে আসলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। প্রাথমিকভাবে কোনো একটা ফার্মে বা কোনো একটা প্রতিষ্ঠানে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় সেটি হচ্ছে এনসিও, নিট ক্যাশ আউটলে অথবা ইনিশিয়াল পেমেন্ট। এনসিবি হচ্ছে নিট ক্যাশ বেনিফিট, অর্থাৎ প্রতি বছর যে আর্নিংটা হচ্ছে তাকে আমরা নিট ক্যাশ বেনিফিট বলি। যদিও নিট ক্যাশ বেনিফিট নির্ণয় করার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু কাজে লাগে। তো আজকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়েছি, খেয়াল করো। টু প্রজেক্ট are in hand of Tanvir company which will produce the following cash flow. তো এখানে ইয়ার আছে 00, that means opening, তারপরে এক বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বছর আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, প্রজেক্ট এ তে 50,000 টাকা ব্র্যাকেটে আছে, অর্থাৎ এটা হচ্ছে ইনিশিয়াল পেমেন্ট, দ্যাট মিনস এনসিও, এবং প্রজেক্ট বি তে আছে 50,000 টাকা ব্র্যাকেটে, এটাও এনসিও, দ্যাট মিনস ইনিশিয়াল পেমেন্ট, অথবা আমরা এটা ইনভেস্টমেন্ট বলতে পারি। আর এক বছর পরে দেখো প্রথম প্রজেক্টে, দ্যাট মিনস এই প্রজেক্টে 10,000, 15,000, 12,000, তারপরে আছে হচ্ছে 20,000, সম্ভবত এটা হবে 20,000, একটা শূন্য হয়তো বেশি হয়ে গেছে, আমি ঠিক করে দেব। তারপরে আছে 10,000। প্রজেক্ট বি তে এক বছর পরে আমরা পেতে যাচ্ছি 12,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 25,000, 5,000। ঠিক আছে, এরপরে একটু খেয়াল করো যে রেসিডুয়াল ভ্যালু প্রথম প্রকল্পের ক্ষেত্রে 5,000 টাকা আছে, প্রজেক্ট বি এর ক্ষেত্রে 2,500 টাকা আছে। আসলে এই রেসিডুয়াল ভ্যালু যে কথা, আবার সলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু একই কথা, এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। গত ক্লাসে আমি বলেছি কোনো একটা মেশিন তার কার্যকাল শেষে কম দামে যদি আমরা বিক্রি করে দেই, যে দামে আমরা বিক্রি করব তার নামে হচ্ছে রেসিডুয়াল ভ্যালু অথবা স্ক্র্যাপ ভ্যালু অথবা সলভেজ ভ্যালু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই সংক্রান্ত ব্যাপারে আমি আগেও কথা বলেছি।
if tax rate is 40%, তো which project by the company for investment, অর্থাৎ এখানে বলতেছে যে আমাদের ট্যাক্স রেট অর্থাৎ করের হার যদি 40% হয় তাহলে কোন প্রতিষ্ঠানে বা কোন কোম্পানিতে আমাদের অর্থটা আসলে বিনিয়োগ করা উচিত। তো এখানে বিনিয়োগ করার যে একটা সিদ্ধান্তমূলক ঘটনা কিছু বলে নাই। পেব্যাক পিরিয়ড যদি আমরা বের করি তাহলে দুইটা প্রজেক্টের মধ্যে পেব্যাক পিরিয়ডটা যার ছোট হবে আমি সেই প্রজেক্টকে গ্রহণ করতে পারি। আবার যদি ARR অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্ন, দ্যাট মিন্স গড় মুনাফার হার পদ্ধতি, সেই ক্ষেত্রে যে প্রজেক্টের আমি দেখব যে লাভ অর্জন ক্ষমতাটা বড় অথবা বেশি সেই প্রজেক্টকে আমরা গ্রহণ করব। আবার যদি দেখি যে এনপিভি করতেছি সাপোজ, তো এনপিভি করতে গেলে নিট প্রেজেন্ট ভ্যালু দুইটা প্রজেক্টের মধ্যে নিট প্রেজেন্ট ভ্যালু যার পজিটিভ হবে অথবা পজিটিভ হলেও যেটা বড় পজিটিভ হবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব বা গ্রহণ করব। আর যদি তোমার ছোট হয় এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না, অ্যাভয়েড করব। আবার যদি পিআই থেকে আমরা করি, পিআই মানে হলো প্রফিটেবিলিটি ইনডেক্স। প্রফিটেবিলিটি ইনডেক্স আমি গত ক্লাসে একটা লেকচার দিয়েছি, তোমরা একটু দেখে নিবে। উপরে লেখা থাকে এনসিও আর নিচে হচ্ছে টোটাল কি বলে পিভি অফ এনসিবি। ওখানে একটা সূত্র আছে সেটা তোমরা দেখে নিবে পূর্ববর্তী লেকচারে গিয়ে, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পূর্ববর্তী লেকচারটা, সেখানে পিআই দেওয়া আছে। সুতরাং আমরা একটা হচ্ছে পিবিপি, একটা হলো এআরআর, একটা হলো আইআরআর, একটা এনপিভি, একটা পিআই, অর্থাৎ 5টা ম্যাথের ভিত্তিতেই আমরা এখানে কমেন্টস করতে পারি। বাট আমরা যেহেতু এখানে ডেফিনেটলি কার মাধ্যমে আমাকে কমেন্টস করতে হবে সেটা কিন্তু ডেফিনেটলি বলা নেই। সেই ক্ষেত্রে যদি আমি এআরআর করি, দ্যাটস এনাফ। দুইটা প্রজেক্টের মধ্যে বা দুটো প্রজেক্টের মধ্যে যার এআরআর অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্নটা আমরা বড় দেখব সেই প্রজেক্টকে আমরা গ্রহণ করব। ইভেন সেখানে আমরা কমেন্ট লিখব যেহেতু এআরআর এ প্রজেক্টের তুলনায় বি প্রজেক্ট বড় অথবা বি প্রজেক্টের তুলনায় এ প্রজেক্টের এআরআর বড়, সুতরাং আমরা এ গ্রহণ করব। আমি দেখব যে এআরআর নির্ণয় করার পরিপ্রেক্ষিতে এর বড় আসে নাকি বির বড় আসে। সুতরাং মানে দুইটি প্রজেক্টের মধ্যে যে প্রজেক্টের এভারেজ রেট অফ রিটার্নটা বড় হবে আমরা সেটাকেই গ্রহণ করব। ঠিক আছে, নেক্সট। তো প্রজেক্ট এ ডিপ্রিসিয়েশন করতে হবে কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু, নিচে আছে ইউজফুল লাইফ। সুতরাং 50,000 টাকা আমার ইনিশিয়াল পেমেন্ট ছিল বা কস্ট ছিল, সেখান থেকে 5,000 টাকা আমি সলভেজ ভ্যালু রিটার্ন পাবো। তাহলে 50 থেকে 5 গেলে এস্টিমেটেড লাইফ অথবা ইউজফুল লাইফ আছে 5 বছর, সুতরাং 9,000 টাকা ডিপ্রিসিয়েশন আমরা পেয়ে যাচ্ছি। এই ডিপ্রিসিয়েশন পরবর্তীতে আমার কাজে লাগবে, একটু খেয়াল করি। টেবিল ফর ক্যালকুলেশন অফ EAT, দ্যাট মিন্স এখানে বলা আছে আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ এআরআর নির্ণয় করা হবে আর্নিং আফটার ট্যাক্সের উপরে। তাহলে এখানে আমরা যদি দেখি যে 0-1 তার মানে হলো এই যে প্রথম বছরে আমার ক্যাশ ফ্লো আছে 20,000 টাকা, ডিপ্রিসিয়েশন হচ্ছে 9,000। তাহলে 20,000 থেকে 9,000 বাদ গেলে 11, এর নাম এনপিবিটি। এনপিবিটি হচ্ছে নিট প্রফিট বিফোর ট্যাক্স। তো এর উপরে যদি আমি ট্যাক্স ধরি 40%, 4-11 কত হবে ক্যাশ ফ্লো, 4 দুগুণে সরি এনপিবিটি এখানে 400 টাকা, 4-11 40, 440 টাকা হবে। সরি, এটা আমি পরবর্তীতে ঠিক করে দিচ্ছি। তাহলে এটার থেকে এটা বাদ দিলে থাকবে এনপিএটি। এনপিএটি মানে কি নিট প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, পরেরটা একটু খেয়াল করো যে ডিপ্রিসিয়েশন আছে 9,000, 15 থেকে 9 গেলে থাকে 6।
এই 6000-এর উপরে 40% ধরি 42400 টাকা, 6000 থেকে 2400 বাদ দিলে 6000 টাকা। ঠিক আছে, 3600 টাকা। এরপরে তৃতীয় বছরে 12000 থেকে 9 বাদ দিলে থাকে 3, 3-এর উপরে 40% হচ্ছে 1200, তাহলে 3000 থেকে 1200 গেলে 1800 টাকা থাকে। এরকম 20000 থেকে 9 গেলে 11, 11 থেকে 40% হলে 4400 টাকা হবে। তো 11000 থেকে 4400 টাকা বাদ দিলে এই 6600 টাকা থাকে। এরপরে আমরা দেখি পঞ্চম বছরে ক্যাশ ফ্লো 10,000 টাকা আছে, তার থেকে ডিপ্রিসিয়েশন 9 বাদ দিলে 1000, 1000-এর 40% 400, 1 থেকে চলে 600 টাকা থাকে। ঠিক আছে, এই যে হচ্ছে আমার টোটাল ইনকাম 13,000 সম্ভবত সামথিং, আমি যোগ করে দেখবো আর কি। ARR, এভারেজ ইনকাম এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। দেখো এভারেজ ইনকামটা আমি কিভাবে পেয়েছি, যে এভারেজ ইনকাম হলো 13,200 টাকা টোটাল ইনকাম, তাকে যদি 5 দিয়ে ভাগ করা যায় 2640 টাকা। আর এভারেজ ক্যাপিটাল মানে হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যা ছিল এর সাথে সলভেন্স ভ্যালু যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে, তাহলে 50 আর 5 হলো 55, 55 কে 2 দিয়ে ভাগ করলে 27500। সুতরাং 2640 কে 27500 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণন করলে 9.60। ঠিক আছে, এটাই হলো ARR, এভারেজ রেট অফ রিটার্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করো কি লিখছি, ফর প্রজেক্ট বি ক্যালকুলেশন উইল বি সেম অ্যাজ প্রজেক্ট এ। তার মানে আমি প্রজেক্ট এ কে যেভাবে ক্যালকুলেশন করেছি প্রজেক্ট বি সেম একইভাবে করব, কারণ যেহেতু এআরআর নির্ণয় করার নিয়মটা একই, এই জন্যে আমি আর সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, তার মানে ওইটা আর এখানে করিনি। হিয়ার ইফ এআরআর অফ প্রজেক্ট বি হায়ার দেন দ্যাট অফ প্রজেক্ট এ দেন প্রজেক্ট বি শুড বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ আমার এআরআরটা যদি এ প্রজেক্টের চাইতে বড় হয় তাহলে আমি বি কে অ্যাকসেপ্ট করব, আবার যদি বি প্রজেক্টের তুলনায় এ প্রজেক্টটাই বড় থাকে সেখানে আমি এ গ্রহণ করব। এই জন্য যেহেতু রুলসটা হচ্ছে তোমার সেম, এই জন্য আর কোনো কিছু আমি নেইনি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুরু থেকে শেষ পর্যন্ত যদি বুঝে থাকো তো থ্যাংক ইউ। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। আমি নতুন নতুন ভিডিও আনার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। সেই পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।